আমার আলাদিন পর্ব সংখ্যা ৬। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন মেরমের কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে। তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সিবাড়িতে ইরামের ঘরটা ২ তলায়। একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দমবন্ধকর জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য ১৮তে পা দেয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন ঘুমুট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা। কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভেতরে ঢুকলো। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটি ছায়ামূর্তি। এই গরমের মাঝেও গায়ে কাঁথা ছড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরাময়। বুঝতে স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকু তার ভীষণ চেনা। ইরাম আপু। হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকলো সে। আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুললো। মৃদু গলায় উত্তর করলো, তুমি কাল এসো আলাদিন। আপু একটু রেস্ট নিচ্ছি। আপু, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুতেই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসলো। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখলো সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপচে আছে। হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না আমি এখন কি করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল। একটি দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী আলাদিন। আর কতদিন গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু, বলছি তো, তুমি যাও। আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত ইরাহানের মতো গুরুত্বপূর্ণ না? ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইমন হঠাৎ করে দিক-বিদিক শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও চট করে রেগে গেল। এই ছেলেকে তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শয়তান হয়ে উঠে দাঁড়ালো। কি বলবে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য থমকে গেল সাইবান। তার মায়াবী কালো চোখজোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে ন্যায় চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী। একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুংকার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর। এটা আজকে বুঝেছো তুমি? আই এম সেলফিশ আলাদিন। টু মাচ সেলফিশ। রাইট, আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন। নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিছু যায় আসে না। ওরা আসলে আপনার আদরের, সকলে আপনার কাছে। শুধু আমি কোনোদিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিউর। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এক্ষুনি। ইরাম আপু, প্লিজ একটাবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমাকে। দেয়ালে ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কনুই হাঁটুর উপর। চোখ দুটো বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটির কথা স্মরণে আসছে, যে দিনটার পর সে আর কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটু ব্যথা লাগেনি। শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূতি হয়নি। শুধু অন্তরটা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সবথেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেড়ি বুঝি নতুন করে তাকে আষ্টে-পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময় নিজের কাঁধে একটা চিরচেনা স্পর্শ অনুভব করল সাইবান। অথচ মর্মতাময়ী বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাঁফ ছাড়ল সাইবান। একটি কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না। শুধু সামিয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। সামিয়া ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন। নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। সাইবানের মাথার চুলে আঙ্গুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাই চাম্প। ইরামের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে।
তুই রাগ করিস না। তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছে হবে কিছু একটা ধ্বংস করে ফেলি। যেখানে ইজান তো ৪ মাসের নাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ। আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইবান। সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইবান সামিয়ার কাঁধে মাথা গুঁজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গুঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা ইজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজুরি করে এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন ২ ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে, কিন্তু সামিয়া জানেন এরম ২ দণ্ড শান্তিতে বাড়িতে থাকবে না। হয়তো এর মধ্যে আবার ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইমন বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম? সামিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। সামিয়া আরো কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারলেন না। মৃদু ফুঁফিয়ে ওঠা শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার উপর ইজানের ছোট শরীরটা নড়েচড়ে উঠছে। চোখ মুখ কুঁচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নাচছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল। বিছানার কাছে গিয়ে ঝুঁকল। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবার অপরাধবোধে তার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একটি আঙ্গুল তুলে সে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপল তার। হে পুটলা, মিসড ইউর পার্টনার ইন ক্রাইম। স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করেও কেমন যেন ভীষণ শোনালো শব্দটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেলল সাইবান। ইজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুঁফিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখ জোড়া চকচকে হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারল না কি করবে। কি করলে ইজান শান্ত হবে। আপু, ইরাম আপুকে ডাকো। মম, মম আপুকে। তুই পারবি। সাইমন বিহ্বল হয়ে বলছিল, কিন্তু সামিয়া তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিল। আশ্বাসস্বরূপ বললেন, তুই ওর বাবা সাইবান। বাবা? শব্দটা বুঝি গুঁতা খেল সাইবানের হৃদয় দুয়ারে। সামিয়া সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস? সাইবানের ভ্রু কুঁচকে গেল। স্কিন টু স্কিন? সেটা কি? মৃদু হাসলেন সামিয়া। বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে ছটফট করতে থাকা ইজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন, স্কিন টু স্কিন হলো বাচ্চার সঙ্গে বাবা মার বন্ডিং এর জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডি টেম্পারেচার ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেনসিটিভ হয়, স্কিন কন্টাক্ট হলে ওরা সহজে মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সাইবান সামিয়ার কথাই অনুযায়ী কাজ করলো। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করলো। সোফায় হেলান দিয়ে বসলো সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের উপর রাখলেন। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতে ইজানের ফুফানো ক্রমশ মিয়ে গেল। তার বুকের উপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। সাইবান ভীষণ রকম অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা। বিশ্বাস হতে চাইল না তার। একটা হাত তুলে অতি সন্তর্পণে সে রাখলো ইজানের পিঠের উপর। আরামবোধক এক গুঙ্গানি তুলে চোখ বুজে ফেলল ইজান। সাইবানের চোখ জোড়া প্রসারিত হলো, তাতে জ্বলজ্বল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণে তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। সামিয়াও অবধি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরো ঠিকঠাক ভাবে শুয়ে আগলে ধরে রাখলো। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। সামিয়া একটি ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমছে জানেন না। তাই দ্রুত বললেন, আমি একটু বাইরে ডাক্তারদের সাথে কথা বলে আসছি, তুই থাক ওর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতেই গোটা কেবিন শুধু সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো সাইবান। তার বুকে লেপ্টে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটির ইমারতের মতো ভেঙে পড়বে সবকিছু। ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান গুনেও দেখল, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশি বার নিঃশ্বাস প্রশ্বাস নেয় ছোট বাচ্চারা। চোখ দুটো আর বুঝেনি ইজান। চুপটি করে পিতার মুখে গেছে বুঝি সে তার হৃদযন্ত্রের স্পন্দন শুনছে। সাইবান অজান্তেই
ইজানকে দুলাতে লাগলো। আমার পুটলা কই? ইজান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত ঠুকে প্রতিবাদ জানালো, ডাক্তার চিনে গিয়েছে নাকি? মুচকি হাসলো সাইবান। কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাতটা দেখলো তখন আলতো করে আঙ্গুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে সে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। হুম, পুতলের জন্য বাবার এত কষ্ট হচ্ছে কেন বলো তো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? ইজানের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল সাইবান। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আ ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে বিছানার উপর আধশোয়া হয়ে বসল। বুকের উপর শুয়ে থাকা ইজানের পিঠে চাপড় দিতে দিতে একদম অস্বাভাবিকভাবে আলতো আছে সুরে সুরে সে গেয়ে উঠল। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। ইজানের চোখ জোড়া ঘুমে ঢুলুঢুলু হয়ে এলো। ছোট্ট একটা হাই তুলে সে লেপ্টে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে গেল ঐন্দ্রজালিক মায়ের মতন। বাবা, তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন? সাইবার নরম গলায় গেয়ে গেল, যতক্ষণ না ইজানের ছোট শরীরটা তার বুকে সম্পূর্ণরূপে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখ মেলে নিঃশব্দে দেখে গেল ইরাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরাম ছেলের পাশেই শুয়েছে। চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের রাতভরা আকাশের দিকে। সাইবার নিশ্চুপ বসে আছে সোফায়। কেউই কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছেন সামিয়া। এখন ছেলের সাথে আছে শুধু ইরাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউই বলতে পারবে না। অবশেষে মুখ খুলল সাইবান। অভিমান করেছেন? ইরামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে। তার পিঠ সাইবানের দিকে। দরকার হলে আরো একটা চড় মারুন। তবু আমার সঙ্গে কথা বলুন, প্লিজ। সাইবার নীরব আর্জি জানালো বুঝিয়ে। ইরাম এবার আর শুয়ে থাকতে পারল না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চড় না, তোমাকে ধরে কাছে চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরাম ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চিত হয়ে বিছানা থেকে নেমে এলো। পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনোদিন শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমাকে থাপ্পড় দিয়ে আমি অনেক মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে, কিন্তু এখন তুমি একা না, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তার বাচ্চার জীবনটাও জড়িয়ে আছে, তুমি জানো না? বুঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্রনেতার সঙ্গে পাঙ্গা নিতে। আমি বুদ্ধিহীন, আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফিরেছে তুমি। ইরামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো সাহেবান। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে গলা চড়া হয়ে উঠছে। রাজনীতি কি খারাপ জিনিস তুমি জানো না? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবনে এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। ভক্তের আজ তোমার স্ত্রী সন্তানের উপর হামলা করেছে। আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে চলে যাবে। আমি, তোমার পরিবার কেউ কিছু করতে পারবো না। একদিন দুই দিন আলোচনা হবে, ফলাও করে আসামি ধরাও হবে। বছর ২ বছর মামলা চলবে, তারপর জোর খাটিয়ে রাজনৈতিক পরিচয় লাগিয়ে খালাস দিয়ে দেয়া হবে। তাই চাও তুমি, হ্যাঁ? বখতিয়ার। ইরাম এত কিছু বলেছে, অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বখতিয়ার নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথে সে চলে এসেছে ঢাকায়। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি কি হয়েছে, কিভাবে হয়েছে। ইরামের মুখে নামটা শুনে সাইবানের চেহারা হঠাৎ করে অগ্রাসনী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণের মুখপানে। ইরামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখছে। শয়তান উঠে দাঁড়ালো বান্দা। বখতিয়ার করেছে এসব, আপনি কিভাবে জানলেন? ইরাম খানিক ভেবাচাকা খেয়ে ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবানের হাতের মুঠো ক্রমশ শক্ত হলো। তারপর হঠাৎ করে তার ঠোঁটজোড়া ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতর একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হলো সে। নিজের মাথায় চুল টেনে ধরল সাইবান। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, ও মাই গড, বখতিয়ার, রাইট মাদার ফাকিং বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খোদাই করব। এরা আঁতকে উঠল। না আলাদিন, আমি না বলছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বখতিয়ারের কথা শুনবো। ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে ডুবিয়ে মারার সময়ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিংস হচ্ছে আমার। আলাদিন, হুঁশ, একদম চুপ। অত্যন্ত রুক্ষভাবে ইরামের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল সাইবান। অতঃপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্র মূর্তিকে। সাইবান ঝুঁকে এসে ইরামের দুপাশে দুহাত রেখে খড় করে গলায় বলল, দুনিয়া চেনেন দুনিয়া? আপনারা আমার দুনিয়া।
আর আমার দুনিয়ায় যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমূলে উপড়ে ফেলে দেব আমি। আরেকটু কাছে ঝুঁকে সে অশনি সংকেতের মতন ফিসফিস করে বলল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওর বুকে ছুরি মারবো আমি। আমি আপনার জেনারেশনের ভদ্র সুশীল স্বপ্নের পুরুষ না। আমি উত্তাল জেনারেশন জি। আই ডু ভায়োলেন্স, আই ইট ভায়োলেন্স, আই রিড ভায়োলেন্স অ্যান্ড আই লিভ ফর ভায়োলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান, হনহন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পিছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বল ইরাম নিজের বুক চেপে ধরল। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়ে লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সাইবান। উপাস থেকে রিসিভ হতে গুরুগম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে অনুরাগ, নামধরটাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয়ে পঙ্গু শরীর থাকবে ওর, না হলে কবর। রাজনীতির আব্বাকে চেনে ও। আজকে বুঝাবো ওই আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো নীরব। কি? পুলিশ? পুলিশ ওদের বালটাও ছিঁড়বে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর আসে পুলিশ? তেমনই হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে ডাক্তার দিয়ে চুল ছিঁড়বো আমরা? গর্জে উঠল আফনানু। তার হাত শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়ে ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব বলে উঠল, তোর এখনো এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে জেনে অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না তো। আইন এমনি এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলতার মধ্যে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের কর তো গাড়ি থেকে। বের কর। বয়সে একটু বড় হলে দাদাগিরি করে খালি। মান্ধাতা আমলের চিন্তা ভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালারা অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা আপনি গাড়ি থেকে বের হন। আফনান ঝাঁজ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানের সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়। ৩ বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছিলেন। পরে ১ বছর টাইফয়েড স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টাও করে এই ছন্নছাড়া বাউন্ডারি দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পিছনে সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। একমনে ড্রাইভ করছে, দৃষ্টি রুষ্ট, যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভ্রুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে জ্বলছে একটা সিগারেট, বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশের গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস, ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেয়ার মতো সময় তার কাছে নেই। প্রত্যেকে টগবগ করে ফুটছে প্রতিশোধের বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমানের মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো, তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সবাই। সাইবার সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে একটুও দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউ বলতে পারবে না। প্রত্যেকে একটা ঘুরের মধ্যে ছিল। শরীর ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনোমতে থামিয়ে ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে নামল সাইবান। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভূদখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেয়াল ধ্বংস, কোনো মতেই স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সুচারু নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও। শুধু রাতের আকাশে তারাদের আলো ভুতুড়ে ভাবে চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে। আমি বলছিলাম কি সাইবান, মাথাটা ঠান্ডা করে। অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বুঝাতে চাচ্ছিল, কিন্তু সাইবান তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অব্দি। শেষ হয়ে যাওয়া সিগারেট ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠুঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দুহাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখল সাইবান। নিঃশব্দে অনুসরণ করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতের হকি স্টিক বনবন করে ঘুরাতে ঘুরাতে চারপাশে দেখছে আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সায় নেই, তবুও অনুরাগ নেহাতই খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে পকেট নাইফ আছে। সেটা খুব বেশি প্রয়োজন না হলে সে ব্যবহার করতে চায় না। এগুচ্ছে সাইবান, তার চলনে শিকারীর ছাপ।
পা দুখানা বাঘের থাবার মতন মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ জোড়া অশনি সংকেতের মতো জ্বলজ্বল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সাড়া শব্দ আসছে না। আফনান ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে, পালিয়ে যায়নি তো আবার? সাইবান তীর্যক হাসলো। পালিয়ে আর যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালেও ফুটতে হবে না। পাতাল স্বয়ং ওই হিউম্যান ওয়েস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি থুতা? নীরব জিজ্ঞেস করলো। এর প্রশ্নের উত্তর সাইবান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই ভুটটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা সুকটান দিয়ে তামাটে ধোঁয়া আকাশে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইবান। ঠোঁটের একপাশে সিগারেট রেখে, কিভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতের একটা কণ্ঠে গেয়ে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ ইউ নো ইউ আর এ মনস্টার। পেছনে অনুরাগ সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ শুনে শোনানো হয় ভয় দেখানোর জন্য, সাইবানের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিসে কাতর ভীষণ বিনোদন, সবকিছু অশরীরের মিশ্রণ। সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। অনুরাগ না চাইতেও একটা ঢোক গিলল। রাতে হালকা হলো সাইবানের লম্বাটে সুঠাম শরীর প্রতিফলিত এক ভৌতিক অবয়ব সৃষ্টি করছে। আফতান আর নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকেই ভয় পাচ্ছে বলতে পারবে না কেউ। সাইবান জ্যাকেট খুলে নিতেই ভেতরের টাংটপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকা পেশির গাঁথনি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইপাসের ফুলে ফেঁপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধলো সাইবান। তার অশরীরের সঙ্গীত থেমে নেই। সিজ বাজিয়ে বাজিয়ে সে গেয়ে চলল, আপ অ্যাভব দ্য হেল সো হাই, আই উইল চেজ ইউ আনটিল ইউ ডাই। সাইবানের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘড়ঘড়িয়া গর্জনের মতো। পা কাঁপল আফনানের। একপাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করে বলল, ওর উপর জিন আছর করেছে নাকি? ভাই, ও যদি উল্টো ঘুরে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতে অনুরাগ একসঙ্গে ভীষণ বিরক্ত এবং অস্বস্তিতে অনুভব করলো। হে রাম! অস্পষ্ট স্বরে সে বিড়বিড় করলো। সাইবান দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙা দেয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে পড়েছে। ৫ মিনিটের মতন সবকিছু কেমন থমথম হয়ে রইল। অতঃপর পিনপতন নীরবতা। সাইবানের সে অশরীরী সঙ্গীত আর সেই দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ধার কাছে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন নীরবতা? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে ভেতরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো এবং একটা মৃদু আলো জ্বলছে। সাইবানের ফোনের ফ্ল্যাশের। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সাইবান মেঝের মাঝ বরাবর উবু হয়ে কি যেন দেখছে। নীরব না পারতে একদলা থুতু ফেলে শুধিয়ে বলল, উফ, কি গন্ধ! কি মরেছে মানুষ? সাইবানের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জ্বলজ্বলে চোখে চেয়ে বলল, সাবধানে বাফেল, রক্ত পড়ে আছে। অনুরাগ নিচের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছায়া আলো আঁধারিতে চোখ সয়ে এসেছে তার। পায়ের নিচে থকথকে জেলের মতন রক্তাক্ত কিছু, অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। ঝট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাঁপা কাঁপা গলায় নীরব বলে উঠল, হুশ, যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক। খবরদার, এক পাও নড়বি না। ফিস ফিস করে উঠে দাঁড়ালো সাইবান। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিকে রক্ত ধারা বয়ে অনুরাগের পায়ের কাছ অব্দি পৌঁছেছে। এখন জমি থকথকে হয়ে আছে। গা গুলিয়ে উঠল সবার। শরীর যেন কাঁটা দিয়ে উঠল। মুখ চেপে বমি আটকালো অনুরাগ। নীরব আর আফনান একে অপরকে ঝাপটে ধরে রাখলো। বন্ধুর সামনে মানিজ্যত চলে যাবে বিদায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইবান সুঠাম শরীরে দণ্ডায়মান। বুটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপলো সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে অন্য পাশে দেখলো। একটা নয়, দুটো লাশ। আরেকটা দেয়ালের কোণায় শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝি অর্ধেক মাটির মাঝে পুঁতে রাখা।
দৃশ্যটা বীভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশ লাইট সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করল, "কি হয়েছে জানি না। তবে যা হওয়ার আমরা আসার আগেই হয়ে গিয়েছে।" সাইমন কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা। সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল পথ থেকে। আফনান কেঁদে উঠল, "এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না। এখন যদি বিনা দোষে জেলে ভরে দেই?" বাইরের গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ। তারপরে এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। "আলাদিন!" এক সেকেন্ডের জন্য থেমে গেল সাইবার। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে আসছে, কাছে। বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো জ্বলছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরামের মুখখানা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বুঝেই যাচ্ছে। সবুজ হাবাব একটা কামিজ পরনে, ওড়না কাঁধের একপাশে ঝুলছে। চুলগুলো টাইট করে খোঁপা করা। ইরাম একা নয়, তার পেছনে ইহানের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই। বুঝতে রকেট সায়েন্সের জানার প্রয়োজন নেই কারো। সাইওয়ানের ভয়ানক রাগ হলো। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ব্রুজুরার তীক্ষ্ণ কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল। ইরাম ভেতরে ঢুকে খানিকটা অগ্রাসী কণ্ঠে বলতে গেল, "তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে চাপানোর এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও..." নিজের বকুনি সম্পন্ন করতে পারল না ইরাম। নাকে ভুটকা গন্ধটা গিয়ে লাগলো। ভেতরে ঠিকঠাক ঢুকতেও পারল না সে। না দেখে খেয়ে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগেই হুট করে একটা বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো ইরাম বুঝতেও পারল না। শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরই তাকে উপর করে সরাসরি নিজের কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল। তার পা এবং হাত জোড়া অসহায়ের মতো দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। সাইবানের পিঠে কিল ঘুষি বসাতে লাগলো। "এই ছেলে, নিচে নামাও। কি আশ্চর্য! নিচে নামাও আমাকে, এক্ষুনি!" সাইবান ইরামকে ভালোমতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশ লাইটটা ধরে সকলকে গর্জে উঠল, "আউট, রাইট নাও!" সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরামকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না। সাবধানে রক্ত টপকে বারান্দা পেয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে, "কি অসভ্য ছেলে, আমার কথা কানে যায় না? নামাও, সভ্যতা তো নেই। এখন লজ্জা শরমও গুলি খেয়েছ। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে।" সাইবান হুট করে নিজের অন্য হাতটা তুলে ইরামের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল, "কাঁধে পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা আমার বুকে রাখুন। তবুও আমার কাঁধে লকেটে হয়ে থাকুন। এই কাঠজোড়া নিজের দুনিয়ার ভার বহন করতে জানে।" ইরামের গা লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্ত সে কেমন সিঁধিয়ে সেই সাইবানের স্পর্শই পেতে। পিছন পিছন ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। ইরাম কোনোভাবে ইজানকে রেখে বাড়ির গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে তা স্পষ্ট। সাইবান ইরামকে নামালো না, যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরের প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরেই ক্ষান্ত দিল সে। জিজ্ঞেস করলো, "পুটলা কার কাছে?" চোখ মুখ কুঁচকে ফেলল ইরাম। "আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছি। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছ? এবার শান্তি করুন।" সাইমন বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত খামচে ধরল। "এই, বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই। আর ওই বিশ্রী গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি! কি করেছো তুমি, সত্যি করে বলো।" একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়ল সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরামের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় সে বলল, "কিছু না করতে পারার আফসোস করছি। আলা, হুশ।" ইরামের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলে চেপে ধরল সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। সাইবানের আঙ্গুল তার ঠোঁটে দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া পড়লেই একেবারে ঠোঁটের কোণে এসে থামলো। জ্বলজ্বলে চোখ চেয়ে ঘোষণা করলো, "কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করা সুবাসের নাম লেখা থাকবে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড?" আরেক দফা অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। "রিল্যাক্স মাই প্রেসিয়াস, আম রাইট হেয়ার উইথ ইউ।" ফিসফিস করল সে। অতঃপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখল। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছুড়ল, "পুলিশকে কল কর।" আজ সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে ইজানকে। অবশেষে ইরামের বিস্তর চিন্তার একটু হলেও অবসান ঘটেছে। গাড়ি চলছে মৃদু গতিতে। পিছনে প্যাসেঞ্জার সিটে ইরাম, তার পাশে বসেছে সাইবান। ইজান মায়ের বুকে লেপ্টে আছে, ঘুমাচ্ছে না। ডাগর ডাগর চোখ মেলে চারপাশ দেখছে। মুন্সিবাড়ির রাস্তা ঘেটে সাইবানের বাড়ির সামনে এসে থামলো গাড়ি।
ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো সাইবান, অতঃপর তাকে অনুসরণ করলো ইরামু। ছেলেকে কাঁধে শুইয়ে গাড়ির দরজা আটকে পিছনে ঘুরতে একটি দৃশ্য তার চোখ কেড়ে নিল। রাস্তার অপর পাশে রাহাত দাঁড়িয়ে আছে, পুরো দস্তুর তৈরি। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বেরিয়েছে। তার পেছনে বিদায় জানাতে এসেছে মিথিলা। উভয়ে ইরামের দিকে তাকিয়ে আছে। রমণী এক পলক ভাই এবং ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। পরক্ষণেই উল্টো ঘুরে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিল। ধরো তো। সাইবার নিঃশব্দে ইজানকে কোলে তুলে নিল। খানিকটা কৌতূহলের দৃষ্টিতে ইরামকে রাস্তার অপর পাশে এগিয়ে যেতে দেখলেও কোনো মন্তব্য করল না। ইরাম রাহাতের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিল। মিথিলা বলে উঠল, বাবু কেমন আছে এখন? ইরাম মৃদু হাসল। আমি এখানে এসে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে মিথিলা? থমথম খেয়ে গেল মিথিলা, তবে পাল্টা কোনো উত্তর করল না। রাহাত মুখ তুলে ইরামের দিকে চেয়ে বলে উঠল, কি বলতে চাচ্ছ আপু? কিছু বলতে চাচ্ছি না। দেখতে এলাম এই বাড়িতে কেউ মরে টরে গেল নাকি আবার। এছাড়া কোন যুক্তিতে খুঁজে পাচ্ছি না। ৩ দিন ৩ রাত হাসপাতালে একটা মাসুম বাচ্চা ছটফট করে গেল, অথচ মামা মামি হয়ে ১ সেকেন্ড তাকে দেখতে যাওয়ার মতো সময় সুযোগ হলো না কারো। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তো এমনটা হওয়ার কথা না। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, আপু ইজানের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরাও দুঃখিত। ইরামের ঠোঁটের হাসিটুকু আরেকটু বিস্তৃত হলো। কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিতাপের বিষণ্ণ হাসি। একটা সময় ছিল রাহাত, যখন তোর জ্বর হলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথায় জলপট্টি দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতি। জ্বর হলেই বালিশ নিয়ে আমার রুমে এসে বলতি, আপু আজকে আমি তোমার সাথে ঘুমাই। তোকে ভাই কম নিজের সন্তানের মতো দেখেছি আমি। অথচ তুই আমার সন্তানেরই মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গিয়েছিস আজকাল। রাহাতের মুখটা থমথম হয়ে গেল। দৃষ্টি ফিরিয়ে নিলে সে খানিক অপরাধীর ভঙ্গিতে। মিথিলা খানিকটা কর্কশ গলায় বলে উঠল, আপু আপনার তো আমাদের কোনো প্রয়োজন নেই এখন আর। বড় ঘরের বউ হয়েছেন। টাকা পয়সার তো কমতি নেই কোনো। ডাক্তার শাশুড়ি, ব্যবসায়ী শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার আর কি লাগে? মিথিলার কথা স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেল। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। স্বামী যেমনই হোক মানে? আপু, রাহাত কিছু বলতে যাচ্ছিল, তবে ইরাম হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতর হয়ে উঠল। মিথিলার দিকে ধারালো চোখে চেয়ে এসে বলল, হেঁয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি। সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু? সবাই তো জানে শুধু বড়লোক হলেই হয় না। ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতা থাকতে হয়। কাহিনী একটু হলেও আমাদের কানে আসে। এলাকার বাইরে তো থাকি না। এমনি এমনি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ। এমনিতেই দুধের শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে। কোনো বেয়াদবি করেনি আপনার খালাতো ভাই। শেষ দুটো শব্দে আলাদাই একটা জোর দিল মিথিলা। রাহাত খপ করে স্ত্রীর হাত ধরে থামতে ইশারা করলেও সে বেপাত্তা হয়ে বলে গেল, এলাকার মাস্তান কিনা, কোথায় কোথায় কি করে বেড়াই দেখুন গিয়ে। ঠিকই বলেছ, কোথায় কোথায় কি কি যেন করে বেড়াই। শুধু স্ট্যাটাসের বাহানায় কোনোদিন ঘাট থেকে বোনের বোঝাটা নামাতে পারল না। মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে নিজেকে রুখতে শিখল না। এসবই তো করে বেড়ায় সারাদিনও। তির্যক হেসে বলল ইরাম। মিথিলা এবং রাহাত উভয়ই জমে গেল। ইরাম কয়েক পা এগোলো, দাঁড়ালো একেবারে মিথিলার মুখোমুখি। মিথিলার চেয়ে সে ইঞ্চি কয়েক লম্বা। ঝুঁকে রমণীর বিভ্রান্ত মুখমণ্ডলের পানে চেয়ে ইরাম বলল, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতার নিদর্শন তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দ্য এভার পারফেক্ট জীবনসঙ্গী। কি মনে হয় মিথিলা, তোমার ছেলেরা তোমার স্বামীর মতো হলে সইতে পারবে? জমে গেল মিথিলা, একটা ঠুঁ শব্দও বের করতে পারল না মুখ থেকে। ইরাম পর্যবেক্ষণ করলো তার মুখটা। ক্রোধ প্রকাশ করলো প্রকাশ্যে। যদি পারফেক্ট সুশীল জীবনসঙ্গী তোমার স্বামীর মতো হই, তাহলে আমার এলাকার মাস্তানই সই। আরেকটা কথা ঠিকই বলেছো তুমি। মানুষের মনকে বিষিয়ে তুলতে হলেও ট্যালেন্ট লাগে। সেক্ষেত্রে আমার আলাদিন পুরাটাই ট্যালেন্টলেস। পিছিয়ে দাঁড়ালো ইরাম। শেষ একবার ভাই আর ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। হতবাক হয়ে চেয়ে আছে দুজনই। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কত দূর রাহাত? ২ মাস তো প্রায় হয়েই গেল। চটজলদি কর, না হলে মামলা মোকদ্দমা চালানোর হিম্মত আমার খুব ভালোভাবেই আছে, জানিস তো। মুচকি হেসে উল্টো ঘুরে রাস্তা পেরিয়ে অপর পাশে চলে এলো ইরাম। পিছন ফিরে আর দেখলোও না। সাইবান লোহার গেটের কাছে ইজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার। সে আস্তে বাঁকা হেসে সাইবান বলে উঠল, আপনার হাসিটা পুরোই মম যে সিরিয়াল দেখতো সেই সিরিয়ালের কুটনি বেটির মতন। ব্যাপার কি, আপনিও কবে থেকে অন্যের জীবনে ভিলেনগিরি শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকেই তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে ইরাম লম্বা পা ফেলে বাড়ির ভিতরে এগুলো। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের উপর টেনে তুলে সাইবান সাগ্রহে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত। সাইবান এখনো ২ চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারংবার এদিক সেদিক করছে সে। সেই রাতের চিত্রটা সে ভুলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে।
প্রাথমিক ইনভেস্টিগেশনে ধরা পড়েছে দুটো লাশের একটাও বখতিয়ারের না। ইরাম আর ইজানের উপর হওয়া হামলার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে সাইবান। সেই ভিত্তিতে খুঁজতে গেলে দেখা যায় বখতিয়ার পলাতক। সে কোথায় আছে কেউ জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন ঘোলাটে। ওই দুজন চেলাকে তবে কে খুন করেছে? সাইবান পৌঁছানোর অনেক আগেই ঘটেছে ঘটনা। তাই তো অমন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা। তার কূল কিনারা আপাতত সে করতে পারছে না। তবে সাইবান এটুকু ঠিকই বুঝতে পারছে, ভবিষ্যতে তাকে অনেক সাবধানে চলতে হবে। ভাবনায় ভিভুর সাইবান সোফায় পাশ ফিরে শোয়ার চেষ্টা করল। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। পুরোপুরি অন্ধকার ভালোবাসলেও ইরাম হালকা আলোয় স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ সাইবান বিছানায় ঘুমায়নি, যদিও ইরাম তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। তবে ভেতর ভেতর চাপা ক্ষোভ আছে স্পষ্ট। সেও আর সাইবানকে জোর করেনি। বিছানায় শুধু ইরাম আর ইজান ঘুমিয়েছে। অন্য সময় সাইবান চোখে আই মাস্ক আর কানে তুলো গুজে শুয়ে থাকে, কারণ প্রায় রাতে অনেকবার কেঁদে উঠে ইজান। সাইবানের ঘুম গভীর, তাই কানে তুলো গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কারের পর থেকে সে টের পায়নি কখন বাচ্চা উঠেছে, কখন কখন ইরাম নিদ্রাহীন সামলেছে সবকিছু একা একা। তবে আজ রাতে সে আই মাস্ক তুলো কিছুই ব্যবহার করছে না। চোখ বুজে ঘুমানোর ভঙ্গ ধরে শুয়েছিল বিদায় টের পেয়েছে। ইতিমধ্যে ৩ বার উঠে ছেলেকে খাইয়েছে ইরাম। ভীষণ ক্লান্ত শরীর তার। হাসপাতালে ৩ রাত মেয়েটা টানা ২ ঘন্টার জন্য হলেও চোখের পাতা এক করেছে কিনা সন্দেহ। মুখের ক্লান্তি ভাব আর মলিনতা দেখেই বোঝা যাচ্ছে, অথচ বিরক্তির একটা টু শব্দ অব্দি করেনি এরাম। যতবার এজেন্ট কেঁদেছে ততবার ওই ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সারি গ্লাইডারে বসে দুলেছে, আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানির গান গেয়েছে। কি নিদারুণ ধৈর্য একজন মায়ের! সাইবান শুধু চোখে দেখছে আর কানে শুনছে, তাতেই তার ভীষণ বিরক্তি ধরে যাচ্ছে। অথচ ইরাম দিনের পর দিন, রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তাও সাইবান চোখের সামনে দেখছে। তাহলে যে ৩ মাস ইরাম একা একা থেকেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে? নারী ও পুরুষের ক্ষমতায় কত পার্থক্য! একজন বাবা কিংবা একজন মায়ের দায়িত্ব কত ব্যাপক, এই বিষয়গুলো ইরাম জীবনে না আসলে সাইবান কখনো অনুধাবন করতে পারত না। কতক্ষণ ভাবনার জগতে ঢুকেছিল সাইবান হিসাব নেই। দীর্ঘ নির্ঘুম রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুজে এসেছিল তার। ঠিক এমন সময়ে মৃদু ক্রন্দনের আওয়াজ। চোখের পাতা খুলে গেল সাইবানের। অজান্তেই মাথা তুলে তাকালো সে বিছানার দিকে। মাঝখান বরাবর ইরাম শুয়ে আছে। তার একপাশে ইজান আরেক দফায় জেগে উঠেছে। ছোট ছোট হাত পা ছুটছে, ব্যান্ডেজ করা হাতটা দুলছে চারদিকে। চোখ মুখ কুঁচকে ফুঁপিয়ে বড়সড় চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। ইরাম এখনো টের পায়নি, ঘুমিয়ে আছে। মুখটা দেখে বোঝা যাচ্ছে ঠিক কতখানি ক্লান্ত এবং জর্জরিত সে। সাইমন কয়েক সেকেন্ড সিদ্ধান্তহীন হয়ে রইল। তারপর কিছু বুঝে ওঠার আগে অন্তরের তাড়নায় সোফা থেকে উঠে দাঁড়ালো। ঠিক যেই মুহূর্তে ইজান চিৎকার করে কান্না শুরু করবে, সেই মুহূর্তেই সাইবান বিছানার কাছে গিয়ে শপাত করে ছেলেকে কোলে তুলে নিল। লম্বা পা ফেলে ইরামের কাছ থেকে দূরে চলে গেল। পুতলা, তোর সাইরেনে বিরতি নেই। আম্মু ঘুমালেই বাঁশি বাজাতে মনে চায় না? সাইবানের আলতো কথায় কান্না থেকে বিরত রইল ইজান। ডাগর ডাগর চোখ মেলে ফেলফেল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো ইরামকে দেখে শেষমেশ রুমের কোনার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। অতি সাবধানে ইজানকে সেখানে রাখলো। দেখি দেখি দেখি, হাগমুতু কই কেচি করেছিস? ইজানের ডাইপার ভিজে উঠেছে। সাইবান কয়েক মুহূর্ত দ্বিধা করলো, শেষমেশ একটা দীর্ঘশ্বাস টেনে শুকনো কাপড়ের বাস্কেট থেকে ক্লিপ তুলে নিয়ে নিজের নাকে লাগিয়ে নাক বন্ধ করে ফেললো। মুখ দিয়ে প্রশ্বাস টেনে অবশেষে ডাইপারে হাত দিল সে। ছটফট করছে ইজান। এদিকে সাইবান জানে না ডাইপার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে। মাথা কাত করে তাকালো পিছনে। ইরামকে ডেকে তুলবে? ধুর, তাহলে এত কাহিনীর প্রয়োজন কি ছিল? ডাইপারের প্যাকেট তুলে ইনস্ট্রাকশন পড়ল সে। তাও কিছু বুঝলো না। শেষমেশ নিজের ফোন হাতে তুলে নিল। ইউটিউবে গিয়ে সার্চ দিল হাউ টু চেঞ্জ বেবিস ডাইপার। বেশ কয়েকটি ভিডিও এলো। বিজয়ী হাসি হেসে সেটা পাশে রেখে সাইবান নাকি সুরে ইজানের সঙ্গে কথা বলতে লাগলো। দেখেছিস, বাপ তোর কত্তে চালাক। মামু, সোনার কপাল নিয়ে জন্মেছিস তুই, বুঝেছিস? না হলে আমার মতো একটা বাপ পাওয়া তো বিলাসিতা। ভিডিও দেখে দেখে সাইবান ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরিয়ে দিল ইজানকে। সম্পূর্ণ সময়টা ছটফট করে গেল ইজান। বাইন মাছের মতো খালি হাত গলে বেরিয়ে যায়। সাইবান শেষমেশ খপ করে তার দুটো হাত মাথার উপর তুলে চেপে ধরে রেখে শাসালো, পুতলা, ছটফট করছিস কর, কিন্তু মামা তোর আম্মু যদি উঠে পড়েছে একদম উল্টো লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তার আগে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝেছিস? আয়।
বিনিময়ে পা তুলে শটানে সাইবানের থুতনিতে হামলা চালালো ইজান। খিলখিল করে হেসে ফেলল সাইবান। তারপর ইজানকে উল্টো শুইয়ে পেছনে আলতো দুটো চাপড় দিয়ে বলল, আর মারবি, আর মারবি বাপের মুখে লাথি। ওই প্রায় মিনিট 15 নীরব যুদ্ধ শেষে অবশেষে ইজানকে ডাইপার পরাতে পারল সাইবান। নাক থেকে ক্লিপ খুলে নিজের হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করল সে। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড ক্রিম তুলে হাতে মাখল শুধুমাত্র, তারপর চেঞ্জিং টেবিল থেকে ইজানকে কাঁধে তুলে নিল। ইরাম ফিডারে দুধ পাম্প করে রেখেছিল সেটা আর একটা তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গিনী। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ টেনে ইরামের পাশে রাখলো সাইবান। খানিকটা সময় প্রাণ ভরে দেখলো ঘুমন্ত মুখটা। কি নিষ্পাপ, কি মায়াবী মুখটা তার অজানা উষ্ণতে ছেয়ে গেল। ঝুঁকে ইরামের কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদুরে চুমু এঁকে দিল সাইবান। ফিসফিস করে বলল, স্লিপ টাইট অ্যান্ড ড্রিম অ্যাবাউট মি, মাই প্রেসিয়াস। ইজান ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করেছে, তাই সাইবান পিছিয়ে গেল। নিঃশব্দে রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিয়ে ছেলেকে নিয়ে গেল নিচের হলরুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রির নীরবতা, হালকা হলুদাভ আলোয় আবছায়াভাবে আলোকিত হলরুম। সাইবান সোফায় বসলো ইজানকে নিয়ে। ততক্ষণে সত্যি আবার কাঁদতে শুরু করেছে শিশুটি। সাইবান ছেলেকে বুকে চেপে দুলালো। এই যে বাবা এখানে, আম্মুর ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি দেখি, দুধ চাই কার। ইসানকে ধরে অন্য হাতে ফিডারটা মুখে দিয়ে কান্না ভুলে চুপচুপ করে খেতে লাগলো সে। সাইফান অপলক নয়নে চেয়ে দেখল গোটা দৃশ্য। সামান্য দুধ খাওয়ানোর দৃশ্য এতটা মধুর হতে পারে তার জানা ছিল না। তার বুক ঘেঁষে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরে নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতির। বুকের ভেতর যা অনুভূতি হলো তা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না সাইবান। কিছুই বুঝে না সে, কিছুই জানে না। তবে এতটুকু জানে, এই ছোট্ট নাজুক অস্তিত্বটি সে নিজের অন্তিম নিঃশ্বাস অবধি রক্ষা করে যাবে, এমনভাবে যেমনভাবে নেকড়ে পাহারা দেয় নিজের শাবকদের। ইজানের দুধ খাওয়া শেষ হলো, তবে চোখে আর ঘুম এলো না। উপরন্ত তরতাজা হয়ে সে হাত পা ছুঁড়ে কখনো সাইবানের মুখে কখনো বুকে দপাদপ মেরে গেল। এদিকে ঘুমে জুড়ে আসছে সাইবানের চোখের পাতা, অথচ ছেলের আগে সে ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে কিচেনে হাঁটলো, সদর দরজা খুলে বারান্দা অব্দি গেল। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নিজের পালিত হামস্টারদের খাঁচার কাছ থেকে ইজানকে ঘুরিয়ে আনতে গিয়ে চেঙ্গিস খানের দৌড়ানি খেলো। কিম জং হিটলার আর বারাক ওসামাকে আঙ্গুরফল খাওয়ানো হয়ে গেল। সব হয়ে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটলো। অথচ ইজানের ঘুম আর হলো না। শেষমেশ হলঘরের সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গদিতে। কাঁধে জড়িয়ে আছে ইজান। তখনও ছেলের পিঠে আলতোভাবে চাপড়ে যাচ্ছে সাইবান। এবার একটু ঘুমা বাপ। ও বাপ, প্লিজ ঘুমা, না হলে স্কচটে পেনে চোখে মেরে দেবো একদম। আই উই উই। পুতলা, ঘুম না আসলে আমার মতন করে চোখ বুজে বল আর শোন। ঘুমা ঘুমা, তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া। আজ কি রাত মাজা হুসনা কা, তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া। একটা সময় ছেলের পিঠ চাপড়াতে চাপড়াতে নিজেই ঘুমিয়ে পড়ল সাইবান। তার কাঁধে মাথা ঠেকিয়ে তখনও জেগে আছে ইজান। সাইবানের শরীর শিথিল হয়ে যেতেই ইজান নিজের ছোট্ট একটি হাত তুলে পিতার বুকে ঠেকিয়ে হাই তুলল। গুই। রোদের আলো চোখে এসে লাগতে আড়মোড়া ভেঙে জেগে উঠল ইরাম। তার সমস্ত শরীর এত ফুরফুরে শেষ কবে লেগেছে সে ভুলে গিয়েছে। বিছানায় যখন উঠে বসেছে তখনও চোখ সম্পূর্ণ খুলেনি তার। আরামদায়ক উষ্ণতায় জড়ানো বেশ দিলখোলা মেজাজে চুপ কচলে ইরাম যখন পাশে তাকালো তখন দেখলো বিছানা একদম ফাঁকা, ইজান নেই। বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল তার। সমস্ত আয়েসটুকু এক লহমায় উবে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতেই পড়ে গেল সে। তবে হাঁটুতে পাওয়া ব্যথা উপেক্ষা করে হন্যে হয়ে আশেপাশে তাকালো। ইজান, কুচুপু, কোথায় তুমি? সেদিনের ঘটনার পর থেকে ইরামের মাতৃহৃদয় আরো সতর্ক হয়ে গিয়েছে। দিক বিদিক যুক্তিতর্ক কোনো কিছুর ধার না ধরে সে ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে। উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভেতর ছেলেকে না পেয়ে আতঙ্কিত ইরাম যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে লাগলো তখন সামনের দৃশ্যটি তাকে বাকরুদ্ধ করে দিল। পদক্ষেপ সিঁড়ির গোড়ায় থমকে গেল। বরফখণ্ড হয়ে সামনে চেয়ে রইল সে। হৃদযন্ত্র হয়ে উঠল দুর্বার। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক শান্তির আসর বসেছে। পরিবারের সকল সদস্য চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতন। সামিয়া, সারিকা, সুগন্ধা, এমনকি আহমদ অব্দি নিশ্চুপ, নিশ্চল। প্রত্যেকের চোখের দৃষ্টি সামনের দৃশ্যে আবদ্ধ। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো ইরাম। চোখজোড়া মহাবিস্ময়ে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমাচ্ছে সাইবান। আর ঠিক তার বাহুর মাঝেই কাঁধে মাথা রেখে
পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন ইজান। পিতা এবং পুত্র উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাইরের স্নিগ্ধ সূর্যরশ্মি উভয়ের শরীরে প্রতিফলিত হয়ে এক ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি করছে। পরম শান্তি, পরম নিরাপত্তা, এক নিচ্ছিদ্র বেষ্টনী যেন। একে অপরের সহায়ক দুটি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগী দৃষ্টিটি আজ বাড়ির প্রত্যেক মানুষকেই নিজেদের স্থানে থামিয়ে দিয়েছে। উষ্ণতায় ছেয়ে ফেলেছে তাদের অন্তরসমূহকে। ইরাম ধীর পায়ে নিচে নেমে এলো। খানিকটা সম্মোহনী কণ্ঠে আলতো আছে বলল, আমি ওদের ডেকে দিচ্ছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো সামিয়া। না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে। খবরদার কেউ বিরক্ত করবি না। সকলে অবাক হয়ে গেল। সামিয়া প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছেন। হাতের মোবাইল ফোনে বেশ কয়েকটা ছবিও তুলে নিলেন তিনি। অতঃপর জানালেন, আজকে সবাই নাস্তা কিচেনে করব, ওকে? কেউই দ্বিমত করল না। প্রতিদিনকার মতো হলরুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকলে নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমকে নিঃশব্দ রাখল, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে। আজ প্রথমবার নিজের মেকবুক নিয়ে বসেছে ইরাম। সামিয়া গতকাল রাতে হাসপাতালে গিয়েছেন, এখনো ফেরেননি। আহমদ নিজের রুম থেকে বের হননি। নাস্তাটা তাই আলাদাভাবেই করা হয়েছে ইরামের। এখন মগ ভর্তি চা নিয়ে সে বসেছে ডাইনিং টেবিলে। মেকবুক খুলে প্রয়োজনীয় কিছু টুকটাক ব্যাপার ঠিক করে রাখবে। কিছু সফটওয়্যার যখন সে ইনস্টল করছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এলো সারিকা। একটা ঢোলা টি-শার্ট আর ট্রাউজার পরনে। খুব সম্ভবত আজ চেম্বারে দেরিতে যাচ্ছে সে। ইরামের দিকে এক দফা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে সে সোজা কিচেনে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই ২ তলা সিঁড়ি বেয়ে নেমে এলো সাইবান। বরাবর মতোই ট্যাঙ্ক টপ পরে আছে, তবে আজ রং পাল্টে সেটি হয়েছে সাদা, সঙ্গে গ্রে সোয়েট প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছে। চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। হেলে দুলে কিচেনে চলে গেল সাইবান। ইরাম বেশ মনোযোগ দিয়ে নতুন অ্যাপসে খোলা নিজের প্রোফাইলটা সাজাচ্ছিল, ঠিক তখনই কিচেন থেকে দড়াম করে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠল বুঝি। চেয়ারে লাফিয়ে উঠল ইরাম। চট করে পিছনে ফিরে তাকালো দেখার জন্য। ইউ চুকলি ছুঁচা! সাই ওয়াক ওয়াক! প্রথমে এরম বুঝতে পারল না কি হচ্ছে। সেকেন্ডের মাথায় ডাইনিং টেবিলের উপর ঠাস করে রীতিমতো উড়ে এসে পড়ল সারিকা। অদূর থেকে তার উপরে পশুর মতন ঝাঁপিয়ে পড়ল সাইবান। এসেই খপ করে সারিকার গলা চেপে ধরে এমনভাবে ঝাঁকাতে লাগলো যেন মানুষ নই, গাছের ঢাল ধরে ঝুলছে। বের কর আমার ডিম, বের কর এক্ষুনি। তোর ডিম তোর পেটে থাকবে। হাতিয়ে দেখ। সারিকা দুর্বলতার কোনো লক্ষণ তো দেখাচ্ছেই না, বরং ভাইকে খেপিয়ে ভীষণ বিনোদন পাচ্ছে বলেই মনে হচ্ছে। তার জবাব শুনে দ্বিগুণ ক্ষেপে গেল সাইবান। সারিকাকে ধরে একেবারে পুতুলের মতন তুলে হলঘরের সোফার উপর আছড়ে ফেলে দিল। ককিয়ে ওঠে কোমর চেপে ধরে সারিকা অট্টহাসিতে হাসতে লাগলো। ইরাম চিন্তিত হয়ে দ্রুত জিজ্ঞেস করলো, আরে ব্যথা পাবে তো। কি হয়েছে আলাদিন? কি হয়েছে? এই বেটি আমার ডিম খেয়ে ফেলেছে। তুমি ডিম পাড়ো কবে থেকে? ইরামের আহাম্মকি প্রশ্নে সাইবান চোখ সরু করে এমন ভঙ্গিতে ঘুরে তাকালো যেন না চাইতেও এক দফা শয়তানি হাসি গোপন করতে হলো রমণীকে। সাইবান গুরুগম্ভীর গলায় বলল, আরে আমার জন্য সিদ্ধ করা ডিম খেয়ে ফেলেছে ছুঁচাটা। এখন আমি কি খাবো? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আমি তো শুধু একটাই খেয়েছি। বাকি দুটো গান্ডে পিন্ডে গিয়ে গেল না। সারিকা বলতেই প্রতিবাদ করে উঠল সাইবান। ইস, মামার বাড়ির আবদার, আমার ৩টা ডিমই লাগবে। জিমে গিয়ে দেখ একবার কত কষ্ট, তারপর জ্ঞান দিতে আসিস। ইউ নো হোয়াট, ডিম বের কর, এক্ষুনি বের করবি তুই আমার ডিম। রোমহর্ষক দৃষ্টিতে ইরাম দেখল সাইবান নিজের অত বড় শরীরটা নিয়ে সারিকার পাতলা শরীরের উপর লাফ দিয়ে ঝাঁঝিয়ে পড়ল। দুই ভাই-বোনের মাঝে এমন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বালিশ-কুশন সব এদিক ওদিক লুটিয়ে পড়ছে। সারিকাকে উল্টো চেপে ধরে হাতটা পিঠের উপর গুটিয়ে ধরে বাঁকা হাসছে সাইবান। দৃশ্যটা বহুদিন আগে টিভিতে দেখা রেসলিং খেলার মতো দেখাচ্ছে, যেখানে গাট্টাগুট্টা কিছু মানুষ নাটকীয় কায়দায় নিজেদের সঙ্গে মারামারি করে। ছোটবেলায় বাবার সাথে বসে বসে ইরামও দেখত ডব্লিউডব্লিউই। এখন সেটা তার চোখের সামনে সরাসরি হচ্ছে। সাইবান পিছন থেকে সারিকার গলা টেনে ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে, আর খাবি? আর লোভ দিবি আমার জিনিসে? এখন যদি বলি ওগুলো আমি আগে থেকে চেটে রেখে দিয়েছিলাম, হজম হবে তোর? ইস, ছি, ওয়াক! হাসির মাঝখানে মাঝখানে কুকাতে লাগলো সারিকা। ইরাম আদুরে দাঁড়িয়ে ভাই বোনের কাণ্ড দেখে গেল। তার কেন যেন হস্তক্ষেপ করতে ইচ্ছে হলো না, কারণ দৃশ্যটা বাহ্যিকভাবে যতটা অগ্রাসী দেখাচ্ছে তেমন ভেতর ভেতর ঠিক ততটাই মধুর। এই বাড়িতে আসার পর থেকে সারিকা এবং সাইবানের মাঝে ভাই-বোন সুলভ বিশেষ কোনো আচরণ তার চোখে পড়েনি। হয়তো সময়টাই তেমন ছিল। একটার পর একটা গুরুগম্ভীর ঝড় ঝাপটায় গিয়েছে পরিবারটার উপর থেকে।
আজ সাত সকালে দুই ভাই বোনকে এক ভিন্ন রূপে দেখে তার কেন যেন ভীষণ মনোমুগ্ধকর লাগছে। খুনসুটি ভালোবাসা না বলা, স্নেহ উপরি রাগ দেখানো তো ভাই বোনদের বন্ধন, তাই না? দুজন দুজনকে দেখতে ইরাম নিজের ভাবনায় হারিয়ে গেল। এই তো কিছুদিন আগেই সামিয়া কিচেনে একসাথে কাজ করতে করতে একটা সুন্দর ঘটনা শুনিয়েছে তাকে। মুলায়ম আলোতে রুমটা পরিপূর্ণ। নরম গদির উপর নড়েচড়ে উঠল ছোট্ট প্রাণ। আরামদায়ক সুতির ফুতি আর ডায়পার পরনে। ডাগর ডাগর জ্বলজ্বলে চোখ মেলে চেয়ে আছে সিলিং এর দিকে, যেখানে ঝুলছে হরেক রকমের রং-বেরঙের বেলুন। ছোট্ট শিশু সারিকা পায়ে পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। উঁকি মেরে দেখলো নাজুক অস্তিত্বটাকে। একটা হাত তুলে মাপল সে। তার এক হাতের সমান হয়েছে বাবুটা। এত ছোট মানুষই! বিস্ময়ে সারিকার চোখে বুঝি তারা ফুটে উঠল। ছোট ছোট পা তুলে বিছানার উপর উঠে এলো সে। বাবুটার পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল। বিস্ময় মাখা নয়নে দেখল কিভাবে হাত পা ছুড়ছে সে। এই বাবুটা নাকি তার ভাই হয়। আচ্ছা, ভাই কি জিনিস? যেমনটা তার বান্ধবী রিয়ার আছে। কিন্তু রিয়ার ভাই তো এত ছোট না, অনেক বড়। তাহলে সারিকার ভাই এত ছোট কেন? শিশুসুলভ মনে সহস্র প্রশ্ন জাগলো। বাবুটা নড়তে নড়তে উল্টে যেতেই সারিকা দ্রুত হাত বাড়িয়ে আবার চিৎ করে শুইয়ে দিল। কি নরম একটা তুলতুলে শরীর। কেমন আদর আদর লাগে। কিন্তু তার বাবা যে নামটা বলেছে, সেই নামটা তার একদমই পছন্দ হয়নি। এই আদরটাকে সে কিভাবে ওই নামে ডাকবে? এমা, ছি! এমন সময় রুমে এলেন আহমদ। বিছানার উপর নবজাতক ছেলে আর তার পাশে মোহিত পর্যবেক্ষণে মেতে ওঠা মেয়েকে দেখে তার বুকটা ভরে উঠল। নিঃশব্দে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বুকে দুবাহু বেঁধে কর্মকাণ্ড দেখলেন। বেবি ব্রাদার। সারিকা টুকটুক করে কথা বলছে। বাবুর গালে আঙ্গুল চুয়ে মুলায়ম গলায় ফিসফিস করে বলছে, তাড়াতাড়ি বড় হও, আমি তোমার সাথে খেলবো। মুচকি হাসলো আহমদ। বিছানার কাছে গিয়ে মেয়ের উপর ঝুঁকে বলে উঠলেন, অবশ্যই খেলবে। আমাদের আলাউদ্দিন খুব জলদি বড় হয়ে যাবে। তোমার সাথে ছুটে বেড়াবে খেলার মাঠে। ইউর ব্রাদার ইজ গোয়িং টু প্রোটেক্ট ইউ। সারিকা উঠে বসলো। চোখ মুখ কুঁচকে কেমন অসন্তুষ্ট দৃষ্টিতে পিতাকে দেখলো। আহমদের হাসিখানি মুছে গেল। কি হয়েছে আমার মা? কিছু বলল না সারিকা। মেয়ের মান ভাঙাতে বিছানায় বসে নাজুক বাচ্চাটিকে নিজের হাতের মাঝে তুলে মেয়ের দিকে এগিয়ে দিলেন। ভাইকে কোলে নেবে না? গাল ফুলে সারিকা হঠাৎ বলে বসলো, ড্যাড, আমার তো আলাউদ্দিনকে কোলে নিতে ইচ্ছে হয় না। আহমদ ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন। আলাউদ্দিন নামটা তিনিই রেখেছেন। নিজের আহমদ উদ্দিন নামের সাথে মিল রেখে। তাতেই মেয়ে এত চটবে জানা ছিল না। মাথা কাত করে তিনি মিষ্টি হেসে শুধালেন, তবে কাকে কোলে নিতে ইচ্ছে হয় আমার মায়ের? সারিকা দুহাত এগিয়ে দিল। বুকের মাঝে ছোট্ট ভাইয়ের শরীরটা ঝাপটে ধরে জবাব দিল, আলাদিনকে। আলাদিন? বিস্ময় হলো আহমেদ। জোরে জোরে মাথা ঝাঁকালো সারিকা। আমার আলাউদ্দিন না, আলাদিন লাগবে ড্যাড। লাগবেই লাগবে। খিলখিল করে হাসলেন আহমদ। একটি হাত তুলে মেয়ের মাথায় বুলিয়ে ঝুঁকে এসে কপালে চুমু খেলেন। ঠিক আছে, আজ থেকে তোমার ভাই তোমার আলাদিন। খুশি? ইয়ে, আমার ভাই আলাদিন। মেয়েকে টেনে নিজের কোলে বসালেন আহমদ। অশ্রুসিক্ত মুগ্ধ নয়নে দেখলেন কিভাবে বুকের ভেতর পরম যত্নে সারিকা আগলে রেখেছে নিজের ভাইকে। ওই সময় তার মনে হলো এইটুকু মুহূর্তের মাঝে তার জীবনের সবটুকু সার্থকতা নিহিত। কল্পনার জগৎ থেকে ইরাম বেরিয়ে এলো হুট করেই। চোখ পিটপিট করে সামনের দিকে তাকিয়ে সারিকা আর সাইবানকে দেখলো, যারা আপাতত ডব্লিউডব্লিউ ম্যাচ থামিয়ে একে অপরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করছে। দুজনে আমি চেম্বার থেকে আসার সময় কেএফসি ব্যাকেট নিয়ে আসবো। ডিল? সারিকার অফারে সাইবানকে আগ্রহী মনে হলো। গলা খাকারি দিয়ে হাতের আঙ্গুল গুনে গুনে সে বলল, দুটো কেএফসি বাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই আর তিনটা টাব আইসক্রিম। একটা কেএফসি বাকেট, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা টাব আইসক্রিম। আমার চুলের নেগোসিয়েশন করছিস তুই? আরেকবার চুল বললে তোর সত্যি চুল টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব। ওকে ওকে ফাইন। একটা কেএফসি বাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই, দুটো টাব আইসক্রিম। তুই না ডায়েটে আছিস? একটা কেএফসি বাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই, একটা টাব আইসক্রিম। ওকে ডিল। দুজন ভাই বোন এমন ভঙ্গিতে করমর্দন করলো যেন ডিলারশিপ কনফার্ম করেছে দুজন মাফিয়া বস। সোফা থেকে উঠে হেলে দুলে শীষ বাজাতে বাজাতে ইরামের টেবিলের সামনে এসে দাঁড়ালো সাইবান। অপরদিকে সারিকা তখনও হাসিমাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে সামান্য খুঁড়িয়ে নিজের রুমের দিকে আড়াল হয়ে গেল। একটা সিদ্ধ ডিমের অনেক খরচা পড়ে গেল মেয়েটার আহারে, মন্তব্য করলো ইরাম। তাতে সাইবান ভ্রুকুটি করে তাকালো তার দিকে। ঝুঁকে এসে ম্যাকবুকের স্ক্রিনের দিকে চেয়ে কথা ঘুরিয়ে বলল, ফাইবার খুলে ফেলেছেন? বেশ বেশ। এটা কি লিখেছেন? আর্টিকেল লিখে দেবেন মাত্র $5। মাথা খারাপ? $5 কত টাকা জানেন? কিচ্ছু হবে না $5 দিয়ে। বদলান বদলান। লিখুন, $100 ছাড়া মুখও দেখাবি না গরিব। চোখ উল্টে ইরাম বলল,
প্রোফাইল তোমার নাকি আমার? জ্ঞান দেওয়া বন্ধ করো। যাও বাকি দুটো ডিম খেয়ে আসো। না হলে আবার সুগন্ধার নজর পড়বে। চোখ তুলে ফেলবো না আমি ওটার। দৌড়ে কিচেন থেকে এক হাতে দুটো ডিম নিয়ে এসে ইরামের পাশের চেয়ারেই বসে পড়ল সাইবান। বাই দ্য ওয়ে, পায়ের উপর পা তুলে বসে একটা আস্ত ডিম মুখে পুরে দিল সে। ইরাম অবাক নয়নে দেখলো গাল ভীষণ ফুলে গেছে ছেলেটার। সাধারণত অতিরিক্ত খাবার মুখে নিয়ে চেবালে মানুষকে দেখতে মোটেও ভালো লাগে না, অথচ সাইবানের এমন বেখাপ্পা আচরণেও তার উপর চোখ আটকে যাচ্ছে। বিশেষ করে খাবার গেলার সময় তার গলার অ্যাডামস অ্যাপল নামক উঁচু জায়গাটা যেভাবে ফুলে ফেঁপে উঠেছে, সেটা ইরামের মনোযোগ কেড়ে নিচ্ছে দারুণভাবে। এক লম্বা চেয়ে থেকে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল রমণী। কোনো দিক তাকিয়ে সে আছে। লজ্জাবোধ করলো সে ভীষণভাবে। সাইবান অবশ্য তার নজরের দিকে বিশেষ খেয়াল নেই। একটা ডিম গিলে শেষ করে অন্যটা জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো পর্যবেক্ষণ করতে করতে বলল, আপনি যে কম্পিউটার ক্লাসে যাবেন বলে ঠিক করে রেখেছেন, কিভাবে করবেন? পুটলা, ওকে সাথে নেওয়ার চিন্তাও মাথায় আনবেন না এখন। ইরাম পুনরায় বাস্তবতায় ফিরে এলো। তুমি না বললেও আমি এটাই ঠিক করে রেখেছিলাম। কিন্তু ওকে রেখেই বা যাবো কোথায়? ভাবছি একটা ডে কেয়ার খুঁজবো। কিন্তু এত ছোট বাচ্চা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আমি সরি, আসলে আমিও বলতে পারছি না ওই সময়টায় আমি বাড়িতে থাকবো কিনা। আমার প্র্যাকটিস থাকে শুয়ের। সেক্ষেত্রে এভাবে চলা যায় না। এভাবে চলা যায় না। সবাই তো আর নিজেদের কাজ-বাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবে না। কম্প্রোমাইজ করতে হবে। সেটা আমাকেই। দেখি যদি কোর্স ছাড়াই কোনোভাবে কাজ করা যায়, তবে আমি বাসায় থেকেই ইজানকে আমি রাখবো। অপ্রত্যাশিত কণ্ঠটি সাইবান এবং ইরামকে জমিয়ে দিল। উভয়ে তাকিয়ে দেখল সারিকাকে। সালোয়ার কামিজ এবং তার উপরে এপ্রন পরে পুরোদস্তুর তৈরি মেয়েটি চেম্বারে যাচ্ছে স্পষ্ট। সাইবান ভ্রু কুঁচকে ফেলল। তুই সিস? মাথা দোলালো সারিকা। হ্যাঁ, এমনিতেও চেম্বারে দুপুরের সময় রোগী তেমন থাকে না। ব্রেক চলে। ওই ব্রেক টাইমে চেম্বারে না কাটিয়ে বাসায় চলে আসবো। ১-২ ঘন্টা ম্যানেজ করা ব্যাপার না। তাছাড়া সুগন্ধা তো আছেই। আশা রাখছি কোর্সের সময় দুপুর থেকে বিকালের মাঝেই। ২টা থেকে ৪টা। ইরাম বলল। সারিকা তার দিকে এক পলক চেয়ে শেষে সাইবানের দিকে ফিরল। তাহলে তো হলোই। বাড়িতে মানুষের অভাব নেই। ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। হুম। ভাবুক ভঙ্গিতে বলে আরেকটা ডিম মুখে দিল সাইবান। সারিকা দাঁড়িয়ে নেই। হনহন করে হেঁটে সে চলে গেল বাড়ির বাইরে। ইরা মেয়েটির চলার পথে তাকিয়ে মনে মনে ভাবল ফিরে এলে একা কোনো সময়ে তাকে ধন্যবাদ জানাবে সে। এমনিতেও আগের একটা ধন্যবাদ মেয়েটার প্রাপ্য। একটা কথা জিজ্ঞেস করি। ইরামের প্রশ্নে সাইবান মুখ তুলে তাকালো। রমণী প্রশ্ন করল, সারিকার কি অ্যারেঞ্জ ম্যারেজ? সাইবান খানিকটা সময় চুপ করে রইল। ইরাম বেশ মনোযোগ দিয়ে তার চেহারাটা দেখল। বিয়ের দিন কিচেনে দেখা দৃশ্যটি ইরাম যেমন আজও ভুলেনি, তেমন কারো কাছে খোলাসাও করেনি। অনুরাগ এবং সারিকা উভয়ের মাঝে আগে থেকে সম্পর্ক ছিল স্পষ্ট। সাইবানকে নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের মাঝকার রহস্যময় সম্পর্কের কথা জানে না, বুঝতে পারল না সে অভিব্যক্তি দেখে। সাইবান চেয়ারে হেলান দিয়ে উত্তর করল, হ্যাঁ, মিসেস দুলাভাইয়ের মায়ের স্কুল ক্লাসমেট ছিল মম। সেখান থেকে কথাবার্তা। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। দ্রুত মুখ ফিরিয়ে মেঘবুকে মনোযোগ দিল, যেন জবাব দিতে না হয়। তাই চায়ের মগটা তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে নামিয়ে রাখল। সাইবার মুখ ঘুরিয়ে তাকে দেখলো, তারপর মগটা। চা? হুম। মগটা নিজের হাতে নিল সাইবান। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, কোনখানে চুমুক দিয়েছেন? প্রশ্নটা ইরামকে অবাক করলো। এটা জিজ্ঞেস করছে কেন ছেলেটা? খেতে চায় নাকি? ইরাম আঙ্গুল তুলে দেখিয়ে দিল তার ঠোঁটে দেয়া লিপ জলের কারণে অতি হালকা একটা ছাপ পড়ে গিয়েছে এখানে। ইরাম ভাবলো বোধহয় সাইবান সে যেখানে চুমুক দিচ্ছে সেই জায়গাটা এড়িয়ে যেতে চাইবে, তাই জিজ্ঞেস করেছে। অথচ তাকে হতবাক করে দিয়ে সাইবান তীর্যক হেসে বলে উঠল, ওকে থ্যাঙ্কস। চুমুক দিল সাইবান ঠিক যেখানে ইরাম ঠোঁট বসিয়েছে, একদম সেই স্থানের উপর। লিপ জলের হালকা ছাপ লেপ্টে গেল সাইবানের ঠোঁটে। প্রসারিত দৃষ্টি মেলে দেখল ইরাম। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো মগটা সাইবানের হাত থেকে ছিনিয়ে নিতে, অথচ একটু নড়তে পারল না। বেশ লম্বা একটা চুমুকে চা পান করে অবশেষে মগটা নামিয়ে রাখলো সাইবান। সঙ্গে সঙ্গে জিভ বের করে নিজের ঠোঁট ছেটে নিতে নিতে বলল, উম চা এত সুস্বাদু হয়ে আগে জানতাম না। বুকের ভেতরটা ধক করে উঠল ইরামের। সাইবান ঝুঁকে এসে সরাসরি তার ঠোঁটের দিকে চেয়ে বলল, ক্যান আই হ্যাভ ওয়ান মোর সুইট লিপস? আই মিন টি প্লিজ। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল ইরাম। ২ কান বেয়ে আগুন বেরোচ্ছে তার। ম্যাকবুকের কিবোর্ডের উপর বেশ শব্দ করে জোরগতিতে টাইপিং করতে করতে সে খড়খড়ে গলায় বলল, সুগন্ধাকে বলো বানিয়ে দিতে। চেয়ার ঠেলে অযথায় দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরামের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণের লালচে ছাপ পান ভরে দেখে গেল সাইবান। পরদিন সন্ধ্যাবেলা সাইবান কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরেছে।
সারাদিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা এমনকি আহমদও বাড়িতে আছেন। পরিবারটির উপর দিয়ে গত কয়েকদিন যাবৎ যে জ্বর গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতেই সে কিচেনে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্য। গরম গরম সিঙ্গারা, সাথে মাংসের ডুবো ডুবো হালিম। বড় কড়াইয়ে ইতিমধ্যে টগবগ করে হালিম ফুটছে। ইরামের বিকালই বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিচ্ছে সুগন্ধা। অন্য স্টোভ কেতলিতে পানি বসিয়েছে ইরাম। ইজানকে কিছুক্ষণ আগে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে সে। তাই বিশেষ চিন্তা নেই এখন। আজ বাড়ির বারান্দায় ছোটখাটো একটা গল্পের আসর জমেছে। সামিয়া এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিসিরও এসেছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরাম অনুরোধ করে আজকে রাতের জন্য থাকতে বলেছে। সেই অনুরোধ ফেলেনি সাইবানের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইবানও যোগ দিল। ইরাম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল। পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময়েই বাড়ির লোহার গেটের সামনে এসে থামল একটি গাড়ি। দারোয়ান গেট খুলতে একজোড়া বয়স্ক দম্পতিকে দেখা গেল। সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটা দুই হাতে ধরা প্যাকেট। এগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরাম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবান উঠে গেল। আঙ্কেল, আন্টি, আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটির হাত থেকে কিছু জিনিস সাইবার নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধও এগিয়ে গেল সাহায্যে। বারান্দায় উঠে আসতে আসতে নরম গলায় সাইবান শুধালো, তিতলি আসেনি? ওই বেচারি কি আর ঘরে আটকে থাকে? একটা ফ্যাশন শো আছে আজ। সেখানে ডিজাইনার আর অর্গানাইজার ওখানেই ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। সামিয়াও উঠে দাঁড়ালেন। অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিলেন সুগন্ধা। সামিয়া এসে বললেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। সেই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টিতে শেষ দেখেছি। আপনি তো ওই তল্লাটে আর এখন পাই রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মধ্যে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়? মিস্টার চৌধুরী বললেন এবার। ইরা মধুরী দাঁড়িয়ে দেখলো, এরা তাহলে ওই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এত মিষ্টি ফলমূল নাস্তার বহর নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথিদের বাড়িতে মিষ্টান্ন নেওয়ায় একটা সীমা আছে। ইরা মার চোখে দেখলো, কম করে হলেও কি 12 কেজির মতো মিষ্টি আছে, তাও বিভিন্ন ধরনের। এমন ঐতিহ্য কেবল বিয়ে আর শ্বশুর বাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টাই ভ্রুক্ষেপ না করে সিদ্ধান্ত নিল সে। মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি। তাই সে সুগন্ধার সাথে ভেতরে চলে গেল। বাটিতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে যখন ইরাম আর সুগন্ধা ফিরে এলো, তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমদকে উরু চাপড়ে বলছেন, তবে যাই বলুন না কেন আহমেদ সাহেব, ছেলে একটা তৈরি করেছেন, বাঘের বাচ্চা। আপনার এই ছেলেটার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশই করি না কেন, কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদ আপদ থেকে ছায়ার মতো আগলে রাখে। সাইবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিসেস চৌধুরী। ইরামের কেমন যেন খটকা লাগলো। তবে সেটা সে প্রকাশ করলো না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন। নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞেসও করতে যাচ্ছিলেন। তবে তার আগে মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমদ সাহেব, ভনিতা আমার পছন্দ না। সরাসরি বলছি। এসব কথায় যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল, বুঝেছেন? কিসব কথা? প্রশ্ন করলেন আহমদ। তিনিও দ্বিধান্বিত। বুঝতে পারছেন না কোথায় ইঙ্গিত করা হচ্ছে। মিসেস চৌধুরী জানালেন, সেদিন কিছু না চিন্তা করেই, কোনো পরোয়া না করে যেভাবে আমাদের পরিবারটাকে সাইবান আগলে গেল, সেটা প্রশংসার দাবিদার। আপনাদের ছেলে যতই তারিফ করি না কেন, অনেক কম হয়ে যাবে। বাড়ির প্রত্যেক সদস্যের মুখেই ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আহমদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসেবে আগে বলা যদিও অদ্ভুত, তাও বলছি। আপনার ছেলেটা যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ না থেকে কুটুমবাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বেয়াই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেক জোড়া দৃষ্টি গিয়ে স্থাপিত হলো একপাশের বরফের মতন দাঁড়িয়ে থাকা ইরামের দিকে, যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কোনো অবশিষ্ট নেই। বাড়ি জুড়ে দীর্ঘ পিনপতন নীরবতা। সবাই যেন ভুলেই গিয়েছে কিভাবে কথা বলতে হয়। অস্বস্তি গেড়ে বসলো প্রত্যেকের অন্তরে। এমন পরিস্থিতি কিভাবে তৈরি হলো? সমস্ত জীর্ণতা ভেঙে সবার আগে প্রতিক্রিয়া করলেন সামিয়া। ত্যক্ত ভাষা পরিহার করে তিনি বেশ স্বাভাবিক কণ্ঠে হাত তুলে ইরামের দিকে নির্দেশ করে বললেন,
আপনাদের ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই আগে। ও আমার পরিচয় আমি নিজে দিতে জানি আম্মু। অবশেষে মুখ খুলে শীতল রমণী কোনো কিছুর পরোয়া না করে সামনে এসে দাঁড়ালো। পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঘুমটা হিসেবে মাথায় দেয়া তার। সেটা টেনে ঠিকঠাক করে মিস্টার এবং মিসেস চৌধুরীর দিকে চেয়ে সে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ইরাম কিবরিয়া, ওয়াইফ অফ সাইবান আলাদিন, এই বাড়ির একমাত্র বউ। মিস্টার এবং মিসেস চৌধুরীর মাঝে মহা বিস্ময় ভর করল। তড়িৎ গতিতে এদিক সেদিক তাকালেন তারা। আহমক বনে গিয়েছেন পুরোপুরি। আহমদের দিকে চেয়ে মিস্টার চৌধুরী জিজ্ঞেস করলেন, আহমদ সাহেব, আপনার ছেলে বিবাহিত? আমরা জানতাম না। তিতলিও তো কিছুই বলল না। কবে হলো? এই বছরের 22শে এপ্রিল। আপনার সঙ্গে আমি কথা বলছি আঙ্কেল। আমার সঙ্গে কথোপকথন চালালে ভালো হয় না? ঝট করে ইরামের দিকে ফিরে তাকালেন মিস্টার চৌধুরী। মুখটা সামান্য লালচে হলো তার। বোঝাই যাচ্ছে এমন গদ্য প্রমাণিত হওয়ায় এবং ইরামের তীক্ষ্ণ কথায় অপমানিত বোধ করছেন। মিসেস চৌধুরী সেই তুলনায় সহনশীল। তিনি দ্রুত বললেন, ও, এটা একটা ভুল বোঝাবুঝি মিসেস মুন্সি। আহমদ সাহেব, আমরা সত্যিই জানতাম না সাইবানের বিয়ে হয়ে গিয়েছে। তাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাফ করবেন, বাড়ি বয়ে এসে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা তো শুধু নিজেদের মেয়েটার কথা চিন্তা করছিলাম। বড় হয়েছে, অনেকের খারাপ নজরও পড়ে গিয়েছে। ওর একটা ব্যবস্থা যত দ্রুত করা যায় ততই মঙ্গল। তাই তাড়াহুড়ো করে বুঝিনি তো মেয়ের বাবা মায়ের কষ্ট। সকলে একে অপরের দিকে তাকালো। সামিয়া এবং আহমদ গুরুজন হিসেবে কিছু বলার আগে ইরাম বলে বসলো, ভুল বোঝাবুঝি। আপনার মেয়ে কিছুই বলেনি। কিন্তু সেদিনই আমাদের বিয়ের রিসেপশন পার্টিতে বেশ সেজেগুজে তৈরি হয়ে এসেছিল। এত ভালো বান্ধবী আমার হাজবেন্ডের, এত ভালো সম্পর্ক আপনাদের পরিবারের, তবুও কিছুই জানলেন না। বেশ, বিশ্বাস করে নিলাম আপনারা কিছুই জানতেন না। তবে দুঃখিত, এটা বিশ্বাস করতে পারছি না যে এর পেছনে আপনাদের মেয়ের কোনো হাত ছিল না। আপনারা জানেননি কারণ সে বলেনি। এখন সে বলেনি ঠিক কোন উদ্দেশ্য থেকে, সেটা খুঁজতে গেলে কেঁচোর বদলে সাপ বেরিয়ে আসতে পারে। এই মেয়ে! হঠাৎ গর্জে উঠলেন মিস্টার চৌধুরী। ইরামের দিকে আঙ্গুল তুলে শাসালেন, মুখ সামলে কথা বলো। ভুল হয়ে গেছে আমাদের দ্বারা। তোমাকে অপ্রস্তুত করার জন্য আমরা দুঃখিত। কিন্তু তাই বলে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি মেনে নেব ভাবলেও বা কি করে? দেখে তো ভদ্রঘরের মেয়ে মনে হয়। বিয়ে হয়েছে ভদ্র পরিবারে। তাহলে কথায় এত অভদ্রতা কেন? আমার মেয়েকে দোষ দাও। সাহস কত তোমার? শুধুমাত্র সাইবানের স্ত্রী বলে তোমাকে ছেড়ে কথা বলবো ভাবলে বোকার স্বর্গে বসবাস করছো তুমি। তাছাড়া তুমি এখানে এলেই বা কোথা থেকে? এই ফ্যামিলি চ্যারিটি কেস করতে ভালোবাসে জানতাম। তেমনি কোনো কেস না তো। ইরাম বরাবর তাকালো মিস্টার চৌধুরীর চোখের দিকে। এক চুল নড়ল না, না তো পিছিয়ে গেল। আমি এই বাড়ির চ্যারিটি কেস নাকি অন্য কিছু সেটা আপনার চিন্তার বিষয় নয় আঙ্কেল। জীবনে ঠেকে শিখেছি, গুরুজনদের ততক্ষণ সম্মান দেওয়া উচিত যতক্ষণ তারা গুরুজনের মতো আচরণ করে। আপনি সেই নিয়মের ব্যতিক্রম নন। একটা ভুল বোঝাবুঝির উপরে এত রিয়েক্ট করার কি আছে? মিসেস মুন্সি, আহমদ সাহেব, আপনাদের বাড়ির বউ এত বেয়াদব কেন? মিসেস চৌধুরী বলতেই সামিয়া একটুখানি বাঁকা হেসে জানালেন, আমাদের বাড়ির বউ যে, তাই শিরদাঁড়াটা একটু বেশিই শক্ত। গাঢ় নীরবতা নেমে এলো চারপাশে আবারও। ইরাম শেষবার একবার মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। না আছে আপনার মেয়ের প্রতি। তবে আজ থেকে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করব। ভুল বোঝাবুঝি যখন হয়েছে তখন এখানেই সেটা সমাপ্তি ঘটলে ভালো হয়। তবে নিজের মেয়ে বলে চোখে টুলি পরে বসে থাকবেন না। কেন সে এত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের জানায়নি, সেটা নিয়ে মেয়েকে প্রশ্ন করতে শিখুন। বায়াস্ড পিতামাতা হবেন না। এমনভাবে কিন্তু সমাজে অপরাধী, দুর্নীতিবাজ, পরকীয়াকারী তৈরি হয়। এটুকুই। ইরাম আর দাঁড়ালো না। উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। সে চলে যাওয়ার পরে আর প্রত্যেকটা কথা শীতল এবং আবেশ বয়ে গেল। নাস্তা অধরা পড়ে রইল। চা ঠান্ডা হয়ে গেল। অথচ কারো আর মন রইল না কিছুই। গাঢ় নিস্তব্ধতা। মিস্টার চৌধুরী বসে পড়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে আহমদকে বললেন, আজ যা হলো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মাফ করবেন। কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনাদের বাড়ির বউয়ের ঔদ্ধত্যটা ঠিক মানতে পারলাম না। তিতলিরও হয়তো কোথাও গিয়ে ভুল হতে পারে। আমরা এত কিছু করেছি, আজ এখানে আসছি সেটাও আমার মেয়েটা জানে না। তারপরও এভাবে আমাদের মেয়েকে নিয়ে কথা শুনিয়ে গেল। দুঃখিত হলেও এই বিষয়টা মানতে পারলাম না। ওর আচরণ খুবই অহংকারী। মিসেস চৌধুরী সহমত পোষণ করতে অবিশ্বাস্য একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রানী বলে কথা, অহংকার তার অলংকার। ঝট করে ফিরে তাকালো সকলে। এতক্ষণ যাবৎ একদম নিশ্চুপ বসে থাকা সাইবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ জুড়ে যেন ঝড় খেলে যাচ্ছে। অগ্রাসী দানবের ছায়া জেগে উঠেছে তার অবয়ব জুড়ে। শীতল চোখে সে তাকালো মিস্টার চৌধুরীর দিকে। বুকে দুবাহু বেঁধে মাথা কাত করে অশরীরতুল্য এক কণ্ঠে বলল, আমার স্ত্রীর নামের সঙ্গে বেয়াদব শব্দটা উচ্চারণ করার আগে
এই বাড়ির চৌকাঠের বাইরে বেরিয়ে যাবেন। এই রাজ্যের ত্রিসীমানায় রানীর অপমান শুধু নিষিদ্ধ নয়, দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ভুলটা করেছেন তাই আমি কিছু মনে না করে খোলা মনে মাফ করে দিলাম। দ্বিতীয়বার ইউ আর নট লিভিং উইদাউট কনসিকুয়েন্স। রাতের জন্য ইজানের প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছে ইরাম। ঘুমন্ত ছেলেকে আস্তে করে বুকে চেপে সে যখন বেডরুম থেকে বেরোতে যাবে তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো সাইবান। দৌড়ে এসেছে বেশ তাড়াহুড়ো করে। উজ্জ্বল চেহারায় খানিকটা লালচে ভাব ফুটে উঠেছে তাই। ইরামকে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। পুতলাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ইরাম বিনা দ্বিধায় শান্ত গলায় উত্তর করল, গেস্ট রুমে। ভালো লাগছে না তাই আজ তাড়াতাড়ি ঘুমাবো। সাইবানের চোখ কপালে উঠে গেল রীতিমতো। পরক্ষণেই সেখানে মিশ্রিত ভয় এবং আক্রোশ ভর করল। বেডরুম ছেড়ে গেস্ট রুমে যাবেন মানে কি? মানে তেমন কিছু না। আই নিড স্পেস, দ্যাটস ইট। ইরাম এগোলো কিন্তু সাইবান দরজা আটকে দাঁড়িয়ে গেল। তার শক্তপোক্ত গরনের শরীর মুহূর্তেই পথ বন্ধ করে দিল সম্পূর্ণ। বিরক্তি নিয়ে তাকালো ইরাম। সাইবান গভীর গলায় বলল, তোমার রুম থেকে তোমাকে বের করার অধিকার আমার নেই। কিসের অধিকার নেই আপনার? আপনি আমার বিয়ে করা বউ। আমি আপনার তিন কবুল বলা স্বামী। বিয়েটা কোন উদ্দেশ্যে হয়েছে সেটা বাকিরা না জানলেও আমি আর তুমি ঠিকই জানি আলাদিন। তাই প্লিজ নাটক করো না। আমার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে এই সংসার খেলাটাও শেষ হয়ে যাবে। এত অধিকার ফলানোর আর কারণ দেখছি না। সামনে থেকে সরো তুমি। ইরাম সাইবানকে জোর করে সরিয়ে এগোতে চাইলেই তার একটা হাত খপ করে ধরে ফেলল ছেলেটা। ইজান নাড়া খেয়ে ততক্ষণে জেগে উঠতে শুরু করেছে। ইরাম এক হাতে ছেলেকে বুকের উপর রেখে ক্ষুব্ধ দৃষ্টিতে সাইবানের দিকে তাকিয়ে মৃদু গলায় আক্রোশ চেপে বলল, আমার হাত ছাড়ো আলাদিন। আপনার কাছে আমি কি দোষ করেছি ইরাম আপু? বারবার আমার নিবেদনগুলো এভাবে পায়ে ঠেলে দেন কেন? আপনি কি কিছুই বুঝেন না, কিছুই জানেন না? খপ করে ইরামের চিবুক চেপে ধরে নিজের সঙ্গে দৃষ্টি মেলালো সাইবান। জ্বলজ্বলে চোখে চেয়ে পড়ল। আপনার চোখে আমার জন্য এমন শীতলতা দেখলে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ঝুঁকে এলো সে, ইরামের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ রিকগনাইজ মি ফর ওয়ান্স। আজকে যা হয়েছে তার জন্য আমি সত্যি সরি। সত্যিই বুঝতে পারিনি আমার করা একটা কাজ এতগুলো ঘটনার জন্ম দেবে। ইরাম এক হাতে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল। ইজানকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। মোকাবেলা করলো স্বামীর। তোমাদের জেনারেশনটার অধঃপতনের কারণ তোমাদের কেয়ারলেস মনোভাব। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হলো বুমেরাং। আজ হোক কাল হোক 10 বছর পর হোক এর প্রতিদান ফিরে আসবেই। কিন্তু তোমাদের এই ডোন্ট কেয়ার ভাব সাময়িকভাবে খুবই কুল লাগলেও দিন শেষে অধঃপতন ডেকে আনে। সেটা তোমরা বুঝতে পেরেও মানতে চাও না। উল্টো এর একটা নামও দিয়ে রেখেছো। জীবন উচ্ছন্নে গেলে কি যেন বলে তোমরা? ও, কুকড। মাই লাইফ ইজ কুকড, রাইট? সাইবার নিঃশব্দে চেয়ে রইল ইরামের দিকে। রমণীর আজ কিছু একটা হয়ে গিয়েছে। ইজানের দুর্ঘটনার পর থেকে এই পরিবর্তনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এক হাতে তালি বাজেন আলাদিন। আজকে যা হয়েছে তার পেছনে কোনো না কোনোভাবে তোমারও দায় জড়িয়ে আছে। হাহাকার করে উঠল সাইবান। আমি কি করেছি? তিতলি আমার খুব ভালো ফ্রেন্ড। শি ইজ লাইক এ সেফ প্লেস ফর মি। যখন আমার কাছে কেউ ছিল না তখন অনুরাগ আর তিতলি ছিল। হাউ ক্যান আই জাস্ট সিম্পলি ফরগেট হার পার্ট? আমার সমস্যা তিতলিকে নিয়ে নয়, তোমাকে নিয়েও নয়। আমি তোমার কাছে বিয়ের সময় শুধু একটা কথাই চেয়েছিলাম আলাদিন। আমি বলেছিলাম রমণী ঘটিত কোনো প্রকার ব্যাপার যেন আমার সামনে না আসে। অথচ তোমার ফোনে আজও বান্ধবীর নাম্বার তিতলি বেব নামে সেভ করা। এবার সাইবান জমে গেল। ইরামের কথাটা সত্যি। বিয়ের আগে বন্ধুত্বের হিসেবে কাজটা করা হয়েছিল ঠিক, কিন্তু পরে আর বদলানোর ব্যাপারটা তার মাথায় আসেনি। আমি সরি ওকে। ভুলে গিয়েছিলাম আমি। এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। নিজের ফোন বের করতে পকেটে হাত ভরল সাইবান। ইরাম হাত তুলে তাকে থামালো। একটা নিঃশ্বাস ফেলে বলল, থাক আলাদিন, আমি বুঝি তোমারও ব্যক্তিগত জীবন রয়েছে। তিতলির বাবা মা তো এমনি এমনি আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। হয়তো মেয়ের পছন্দ তারাও বুঝতে পেরেছেন। মাঝখানে আমি ঢুকে গিয়েছি। আমি না থাকলে হয়তো শেষমেশ তোমার তিতলির সাথে বিয়েই হতো। ব্যাপার না, আর একটা বছর সহ্য করো। আমি কিছু একটা করি, তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছা হয় করো। যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রোখার মতন কেউ থাকবে না। আপনি খুব খারাপভাবে নিষ্ঠুর, সেটি কি আপনি জানেন? সাইবানের ভাঙা গলায় ইরাম একটুখানি থমকালো। তার শক্ত মনোভাব খানিক নরম হলো। সাইবান মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার দুহাত শক্ত মুঠো পাকিয়ে রেখেছে নিয়ন্ত্রণে। আপনি শুধু নিজের দিকটাই বুঝে গেলেন আজীবন। আমি বুঝতে চাইলেন না। এখানে বোঝাবুঝির কিছু নেই। আমি যা বলছি ঠান্ডা মাথায় নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মনে হয় তোমার দোষ আছে। তোমার মনে হয় তোমার দোষ নেই। তুমি পরিস্থিতির শিকার। এখানে আমাদের চিন্তাধারার পার্থক্য। এটাই সম্পর্কের অসমতা। আজ যা হলো তা শুধু ট্রেলার ছিল। ভবিষ্যতে এমন আরো অনেক অনেক ভবিষ্যতে এমন আরো অনেক অনেক বিভিন্নতা তৈরি হবে।
আমার কাছে তোমার আচরণ অযৌক্তিক লাগবে, তোমার কাছে আমার আচরণ অযৌক্তিক লাগবে। কারণ আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি দূরে থাকো, ভালো থাকো। সাইমন লম্বা পায়ে এগিয়ে এসে ইরামের কোমর ঝাপটে ধরে তাকে পাশের দেয়ালের সঙ্গে ঠেসে ধরল। এতই অবিশ্বাস করেন আপনি আমাকে? কি মনে হয় তিতলি আমার সাইড সিক? ওকে আমি প্রশ্রয় দিয়ে বিয়ের স্বপ্নে ভুলিয়ে রেখেছিলাম, হ্যাঁ? তাই মনে হয় আপনার, তাই না? রীতিমতো গর্জে উঠল সাইবান। কপালে শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে তার। মুখ ধারণ করেছে রক্তিম বর্ণ। তীব্র আক্রোশে কাঁপছে সমস্ত শরীর। মেজাজ হারিয়ে ফেলেছে সে। কিন্তু ইরাম মেজাজ হারালো না, একদম ঠান্ডা গলায় স্বামীকে মোকাবেলা করলো। তুমি হয়তো প্রশ্রয় দাওনি, অন্য কেউ সেটাকে প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে। নির্বাক চেয়ে রইল আলাদিন। ইরাম বলল, তোমাদের পুরুষের সমস্যাটা কোথায় জানো আলাদিন? তোমাদের পুরুষদের সমস্যা কোথায় জানো আলাদিন? তোমরা না শব্দের অর্থ বুঝো না, এর ব্যবহার জানো না। নো মিন্স নো আলাদিন। তোমার স্ত্রী তোমাকে না বললে যেমন তোমাকে সেই না এর সম্মান রাখতে হবে, তেমনি যে কোনো পরিস্থিতিতে নিজের গায়রত রক্ষায় তোমাকেও জোর দিয়ে না বলা শিখতে হবে। এখন তোমার পাশে ঘুরঘুর করা নারী যদি তোমার বছর বছর পুরাতন বন্ধু হই, তবুও। সাইবার নিজের একটা হাত তুলে শটান ইরামের মুখের পাশে দেয়ালে বরাবর একটা ঘুষি বসিয়ে দিল সে। ইরাম এক চুল নড়ল না অবধি। একদম স্থির চেয়ে রইল স্বামীর আক্রোশপূর্ণ মুখখানে। আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? আমি আপনার কাছে আর ৫টা ১০টা কাপুরুষের মতন। বেশ তবে, থাকুন আপনি আপনার সন্দেহ আর অবিশ্বাস নিয়ে। থাকুন আপনার মনের মতন। নিজেকে নিয়েই ভাবুন, নিজের সন্তানকে নিয়েই ভাবুন। ওটাই আপনার একমাত্র ধর্মকর্ম ও জ্ঞান। সেলফিশ উইমেন। কথাগুলো বলার সময় একবারের জন্য ইরামের চোখের দিকে তাকালো না সাইবান। দূরে সরে নিজের মাথার চুলে আঙ্গুল চালিয়ে হনহন করে হেঁটে সে বেডরুম থেকে বেরিয়ে গেল। ইরম দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখল। সে জানে আজ এক রাতে আলাদিন তার থেকে ১০০০ বছর দূরে সরে গিয়েছে। সেটাই তো ইরম চেয়েছিল। এই সম্পর্কে আবেগ যত কম জড়াবে, সম্পর্ক বাঁধন ছিঁড়ে ফেলাও তত সহজ হবে। অথচ তার বুকের ভেতর এমন চিনচিনে ব্যথা হচ্ছে কেন? রুমটা অন্ধকারাচ্ছন্ন। বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে সাইবান। কোনো আলো জ্বালায়নি। বাইরের বাগানের বাতির হলদেটে আলো আবছা রুমের ভেতর এসে পড়ছে। পিনপতন নীরবতা বিঘ্ন ঘটাচ্ছে ঘড়ির টিকটিক আর্তনাদ। চোখ বুজে আছে সাইবান। ২ হাতে পা বিছানায় ছড়ানো। কম্বল টেনে গায়ে দেওয়ার প্রয়োজনও মনে করেনি। পায়ের স্লিপার্স এখনো রয়ে গিয়েছে। না পোশাক বদলেছে, না কিছু খুলে রেখেছে। গত ১ ঘন্টা যাবৎ সে এভাবেই শুয়ে আছে। একপাশে নাইট স্ট্যান্ডের উপর রাখা ফোনটা তার থেকে থেকে ভাইব্রেট করছে। জানে কে কল করেছে, তিতলি। তবে সাইবান সেই ফোন ধরল না। দিন-দুনিয়ার ভূত তার মাঝে এখন হারিয়ে গিয়েছে। অন্ধকার ক্রমশ গুমুট হয়ে চেপে ধরতে চাইছে সাইবানকে। হঠাৎ করে রুমের ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অদূর থেকে কোনো অশনি সংকেতের ঘণ্টা বাজছে। রুমে এসি চলছে, এরপরও দরদর করে ঘামছে সে। সিলিংয়ে ঝুলতে থাকা সিলিং ফ্যানটা তার শূন্য চোখজোড়া আঁকড়ে রেখেছে বুঝি। দৃষ্টি ফেরাতে পারছে না। একটানা চেয়ে রইল সাইবান। নিষ্পলক নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুত গতিতে হয়ে উঠল তার। অতঃপর একদম হঠাৎ করে চোখের সামনে নীরব রুমটার দৃশ্যটা বদলে গেল। কেমন ভয়ংকর হয়ে উঠল। অশরীরে আতঙ্ক বয়ে গেল সাইবানের শিরদাঁড়ায়। এই অনুভূতি তার খুব ভালো করে চেনা। চোখজোড়া শুকনো খটখটে হয়ে গেল তার। চেহারায় ভর করল ভয়। তারপরেই দেখতে পেল সে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একটি ফাঁসির দড়ি। হালকা বাতাসে এদিক সেদিকে দুলছে। সেই দড়ির ছায়ায় পাশে দাঁড়িয়ে প্রতিফলিত হচ্ছে ঢং ঢং ঢং। ঘণ্টা বাজছে কোথাও। মৃত্যুর ঘণ্টা। সাইবান কুঁকড়ে গেল। নিজের ২ কান চেপে ধরে সজোরে। তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো, অথচ কেউ শুনল না সেই চিৎকার। সে দেখতে চায় না। ওই দড়ি, ওই ঘণ্টা। না, না, না। সাই! কণ্ঠটা হঠাৎ ছেদ ঘটালো মুহূর্তে। সাইবান জমে গেল সম্পূর্ণ। চোখ পিটপিট করে তাকালো। বিছানার পাশে এসে বসেছে। চিন্তিত মুখে সারিকা ভাইয়ের কপালে হাত রেখে তাপমাত্রা মাপছে। ঘেমে নিয়ে একাকার সাইবান। বিস্ফোরিত দৃষ্টিতে সে দেখল সারিকাকে। পরক্ষণে মুখ ঘুরিয়ে তাকালো সিলিং ফ্যানের দিকে। পাশের দড়িটা আর নেই। হ্যালুসিনেশন হচ্ছিল তার। বুকের ভেতর আটকে রাখা দীর্ঘ একটা শ্বাস ফেলল সাইবান। ঢোক গেল সজোরে। সারিকা ঝুঁকে বলল, তোর শরীর খারাপ লাগছে, মমকে ডেকে আনি? ওয়েট। সারিকা উঠতে গেলে অথচ উঠতে পারল না। সাইবান নিজের শক্তিশালী দুবাহুর মাঝে জাপটে ধরল বোনের কোমর। কোলে মাথা গুঁজে দিল শিশুর মতন। সারিকা সেখানেই থেমে গেল। ঝুঁকে ভাইকে নিজের কোলে শুইয়ে জড়িয়ে ধরে রাখলো অনেকটা সময় ধরে। মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল। শেষমেশ ফিসফিস করে আর্তনাদ মাখা গলায় শুধালো, তুই আবার এই রুমে কেন এসেছিস? সাইবার নিজের বাহুর জোর বাড়ালো। সারিকার কোলে মুখ গুজে দাঁতে দাঁত পিষে হাহাকার করে উঠল। আই হেট হার, আই হেট হার সো মাচ, সিস। ঘৃণা করলে এত আগলে রাখিস কেন? সাইবান ক্ষণিকের জন্য উত্তর করল না। অতঃপর কাঁপা কাঁপা গলায় বলল,
যে চোখে আমার মরণ, সেই চক্ষেই করেছি বরণ। মরণ যে আমায় আকর্ষণ করে, কি করে ঠেকাই তারে?